হাম ও উপসর্গে থামানো যাচ্ছে না শিশু মৃত্যু। 4 জেলায় প্রাণ গেছে আরো 5 জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড়। ফেনী পৌরসভায় উন্নয়ন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ। থমকে আছে ড্রেন সহ একাধিক নির্মাণ কাজ। এবারও বন্যায় ভোগান্তির শঙ্কা। চাঁদা দাবির করার কারণে কাজটা অনেক দিন প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলেছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়েছে। হাওড়াঞ্চলে শ্রমিক সংকটে পাকা ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। অপরিকল্পিত বাঁধের কারণেই ডুবেছে ফসল। অভিযোগ সুনামগঞ্জের চাষিদের। 500 টাকা আমরা রোজ আছি না 1200-1300 রোহিতের অভাবে তোমার আর ধান শুকাইতে পারছি না, সবটা ঠিক মতো বেড়া উঠতে গেছে। মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? কখন আমরা বাঁচার উপায়টা কইরা দেন। সাতক্ষীরায় শুরু হলো আম পাড়া কার্যক্রম। প্রথম ধাপে বাজারজাত হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ। ভালো দাম পাওয়ার আশা বাগান মালিকদের। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে প্রাণ গেছে আরো 5 শিশুর। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 2 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 8 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 18 জন। চিকিৎসাধীন রয়েছেন 112 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 19 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলন না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাম পরিস্থিতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। শাহিদ, ময়মনসিংহে যে সকল রোগী ভর্তি আছে তাদের চিকিৎসা সেবা কেমন চলছে, আর শিশু মৃত্যু যে হচ্ছে সেটি থামানো যাচ্ছে না কেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে এই মুহূর্তে যে আইসোলেশন ওয়ার্ড আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে 79 জন রোগী ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় 19 জন রোগী নতুন ভর্তি হয়েছে। এইখানে যে বিষয়টি হয়েছে, আসলে আমরা যে আইসোলেশন ওয়ার্ড বলে থাকি বিভিন্ন সময়, আসলে কি এই হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ডকে যেভাবে ডাক্তাররা যেভাবে ব্যাখ্যা করেন, মেডিকেল সায়েন্সে যেভাবে ব্যাখ্যা করা হয়, সেভাবে কিন্তু আইসোলেশন ওয়ার্ডগুলো করা সম্ভব হয় না। কারণ রোগীর পরিমাণ এত বেশি থাকে এবং রোগীর সাথে তার অ্যাটেন্ডেন্স যে পরিমাণ উপস্থিতি থাকে, সেই ক্ষেত্রে আসলে আইসোলেশন আসলে এটি একটি, এই যে আমার পিছনে যে সাইনবোর্ডটি রয়েছে, এই সাইনবোর্ডটি যেমন ঝুলে আছে, এই আইসোলেশন কথাটিও ঠিক তেমনি সম্পূর্ণভাবে আইসোলেশন হয় না। দেখা গেছে যে হাসপাতালে এই রোগীর যারা স্বজনরা রয়েছেন তারাই নিয়মকানুন মানতে চান না। তারাই ভিতরে বাইরে সবসময় ঘোরাফেরা করেন বা শিশুকে নিয়ে নিচে যান বা বাইরে নিয়ে যান, আইসোলেশন ওয়ার্ড থেকে শিশুকে একটু ঘুরিয়ে আনতে, বেরিয়ে আনতে, মানে নানান ধরনের বিষয় থাকে। তো এর কারণে যে ধরুন এই হাসপাতালে যদি আমি উদাহরণ দেখাই, যে এখানে যদি একটি শিশু বা কয়েকটি শিশুকে যদি বাইরে নিয়ে যাওয়া হয়, তার অভিভাবকরাই যদি নিয়ে যান, তাহলে সেখানে যে অন্যান্য শিশুরা অন্য চিকিৎসা নিতে আসছে, আউটডোরে এসেছে কিংবা শিশু বিভাগে এসেছে, যেটি এই ভবনটিতেই রয়েছে, এই সড়কগুলোই তারা ব্যবহার করে, এই লিফটগুলোই তারা ব্যবহার করে, তাহলে সেখানে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। তো এভাবে কিন্তু আসলে সংক্রমণটা ছড়িয়ে যাচ্ছে। আমাদের চিকিৎসকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সচেতনতার অনেক ঘাটতি রয়েছে এবং সেই জায়গায় আমাদের এখনো কাজ করার অনেক বাকি রয়েছে। সরকারকে সেই দিকে নজর দিতে হবে, এটাই চিকিৎসকরা বলছেন। শাহিদ, আপনাকে ধন্যবাদ। ফেনীতে চাঁদার জন্য থমকে আছে পৌরসভার গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। এতে অনিশ্চয়তায় পড়েছে হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা, যে কাজে অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার। সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে গত 29 জানুয়ারির পর আবার 30 এপ্রিল পুলিশ পাহারায় দ্বিতীয়বারের মতো কাজের উদ্বোধন করা হয়। কাজটি বাস্তবায়ন না হলে এবারও বন্যার মুখে পড়তে হবে বলছেন স্থানীয়রা।
এই চিত্র দুটি 2024-25 সালের 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যার কথা বাদ দিলেও প্রতি বছর বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয় ফেনী শহরের, কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি শহর উন্নয়ন প্রকল্প। তাই এবারও বন্যার কবলে পড়ার শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। বড় যে ড্রেনগুলো আছে ওগুলোর টেন্ডার হয়েছিল, কাজটা চালু করছিল, কাজটা চালু করার পর আবার এটা বন্ধ হয়ে গেছে। যতটুকু আমরা জানি যে চাঁদাবাজির কারণে নাকি কাজটা বন্ধ হয়ে গেছে। চাঁদা দাবির করার কারণে কাজটা অনেকদিন প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বন্যা থেকে রক্ষা পেতে ফেনী শহরের টাং রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত পাইলট প্রকল্প নেয় সরকার। 28 কোটি টাকা ব্যয়ে ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ পায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদ। গত 27 অক্টোবর প্রকল্পের কার্যাদেশ স্বাক্ষরের দিন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কামরুল ইসলাম মাসুদ উনি টেন্ডার প্রক্রিয়া সম্পাদনকালে, চুক্তি সম্পাদনকালে অফিসে এসে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। কেন উনি আক্রমণ করছে এটা আমার জানা ছিল না, এটা আমার বোধগম্য নয়। এই কাজটি এর আগে 29 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল, এটি আবারও উদ্বোধন হয়েছে, কিন্তু কেন? এর পিছনে কি কারণ রয়েছে? এখানকার পৌর কর্তৃপক্ষ, বাসিন্দা এবং ঠিকাদাররা কি বলছেন, আমরা তাদের কাছে যাব। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলে বাধা ও হামলার মুখে পড়তে হচ্ছে তাদের। কিন্তু এসব ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তা। পলিটিক্যাল বলুন, লোকাল বলুন, এইসব প্রবলেমগুলো দেখে। এই প্রবলেমগুলো শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেই সিপিডি টিমটা হ্যান্ডেল করছে। আমরা কয়েকবার কাজ শুরু করতে চেষ্টা করছিলাম, বাট বিভিন্ন সমস্যার কারণে আমরা কাজটা আবার বন্ধ করে দিতে হয়েছে। কাজ চালিয়ে নিতে চাঁদা দাবি করা পক্ষের সাথে বসে সমঝোতা করেছেন পৌর প্রশাসক। তবে সেসব ব্যক্তি বা দলের নাম না বলে কৌশলে উত্তর দেন তিনি। আর পুলিশ বলছে কেউ যেন কাজে বাধা দিতে না পারে, সেজন্য থাকবে নজরদারি। এখানকার যারা রাজনৈতিক দল আছে, শুধু বিএনপি নয়, বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলেছি, যাতে করে কোনো পক্ষ থেকে সকলের সহযোগিতা যেন পাওয়া যায়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়েছে। মৌখিকভাবে এরকম একটা এসেছে যে এখানে ওনারা কাজটি কন্টিনিউ করতে পারছেন না, এই জন্যই আসলে আমাদের এখানে আসা। কাজটা যাতে স্মুথলি হয়, যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি হলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, এই জন্যই তদারকি করতে আসা। এদিকে ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, যারা হামলা ভাঙচুর করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে তারা ফৌজদারি অপরাধী। আমি বলবো এটা ফৌজদারি দণ্ডবিধি। কেউ যদি কাজে বাধা দিয়ে থাকে, আমি ওনাদেরকে অনুরোধ করবো এদের নামে মামলা দেওয়ার জন্য। তদন্তপূর্বক এখানে যদি আমাদের দলের কেউ হয় তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। পিডিএলকে কার্যাদেশ দেওয়া প্রকল্পটি বৃহৎ পরিকল্পনার অন্যতম পাইলট প্রকল্প, যার সফল বাস্তবায়নের উপর নির্ভর করছে আগামী 6 বছর ফেনী পৌরসভার উন্নয়ন পরিকল্পনা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। নতুন করে হাওড় অঞ্চলে আর ভারী বৃষ্টি না হওয়ায় নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্যমতে নেত্রকোনার বিভিন্ন হাওরে তলিয়ে আছে 22,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 70,000 কৃষক। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। ধান কাটার শ্রমিক নিয়েও আছে সংকট। বানের পানিতে ডুবেছে কিশোরগঞ্জের 10,500 হেক্টর জমির ফসল। হবিগঞ্জে তলিয়েছে 11,500 হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় 66% ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে 95% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর বোরো ফসল। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী।
যারা এই কৃষির ফোনে বসে সারাটা বছর যারা আজকে এই ধান তুললে যারা এই ধান বিক্রি করে খরচ খায়, একটা অনুষ্ঠান করে, একটা জামা কিনে, এদের কি অবস্থা? বিদেশি ভাবনা আপনার থেকে মানুষ আইসে বইয়া খাইয়া বেকার অবস্থায় এরপরে গাড়ি ভাড়া ঋণ করে দিয়া যাইতেছে, কারণ মানুষের দাম তুলতে পারতেছে না। সরকার কিছু অনুদান বা কোনো করে আমরা তুলে মনে হন কিছুটা যান বাঁচিয়ে যাব, নাহলে তো বাঁচার মতো না। হাওরের পরিস্থিতি নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হাওরে ফসল ডুবিতে ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন, আর সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম সম্পর্কেও জানাবেন আমাদের। রাবি, সরকারি ধান চাল কার্যক্রম দুদিন আগে উদ্বোধন হয়েছে, যদিও কিন্তু যে অবস্থা, ধানগুলো ভেজা এবং পানির নিচে, কৃষকরা শুধুমাত্র খোরাকের জন্য ধানগুলো কিনতে পারছেন, শ্রমিক সংকটের কারণে আসলে ধানগুলো কাটতে পারছেন না, এখনো জলে জলে আবদ্ধ। আমি যদি দেখানোর চেষ্টা করি, আটপাড়া উপজেলার সোনই হাওরের চিত্র এটি। এখানে যে ধানগুলো দুদিন আগেও ভাসমান ছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে। কৃষকরা নিজেরা একা একা শ্রমিক না পেয়ে কিন্তু কমর পানিতে তারা ধান কাটছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি রাব্বি, নেত্রকোনার 3টি নদীর পানি এখনো বিপদসীমার উপরে। নতুন করে হাওর অঞ্চলের যে ধনু নদী, সেটি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটির গতকালও বিপদসীমার নিচে অবস্থান করছিল পানির রিডিং। ফলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও পানি কিন্তু বাড়ছে, নতুন নতুন এলাকাগুলোতে পানি উঠছে, এরকম সংবাদ আমরা শুনছি। আর জলাবদ্ধতার যে ধানগুলো ডুবে আছে সেগুলো কিন্তু ডুবে আছে, এখনো কাটার মতো কোন রকম পরিস্থিতি তৈরি হয়নি। রোদ ওঠার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলায় যে ধানগুলো কাটা হয়েছিল, রাখা হয়েছিল স্তূপ করে, চারা গজাচ্ছিল, সেই ধানগুলো তারা শুকাচ্ছে এবং ব্যস্ততা, তাদের কৃষক কৃষানীদের ব্যস্ততা কিন্তু বেড়েছে। তারা ধানগুলো রোদে শুকিয়ে তারা কোন রকম শুকনো অবস্থায় নিয়ে যেতে পারছে। আর নতুন করে যে অঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই অঞ্চলগুলোতেও ধান তলিয়ে যাচ্ছে, শ্রমিক নেই এবং হারভেস্টার দিয়েও কাটানো যাচ্ছে না। এই পর্যন্ত জেলা কৃষি বিভাগের হিসাবে কিন্তু প্রায় 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদিও এর পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া প্রায় 313 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে এমন জানিয়েছে জেলা প্রশাসন, যদিও সঠিক চিত্র আসছে না বলে জানিয়েছে হাওরপাড়ের কৃষকরা। রাব্বি। কামাল, আপনাকে ধন্যবাদ। একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকদের দুর্দশার বিস্তারিত জানবো সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। হাওরের জেলা সুনামগঞ্জের 3 লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সকল আচার অনুষ্ঠান। প্রায় 150 কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। স্বপ্ন সব ভাঙিয়া গেছে, ব্যবসাতে করতে আছি, কত আনন্দ আছি, সত্যি কথা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, ওরাই বিভিন্ন তো আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, ফার্মতে বাসে গেছে। সামান্য ধান কাটাইছিলাম, যেখানে 700 টাকা কামলা রোজ আছে, 1200-1300 কইরা সামান্য যাই কাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগের আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সবটা ঠিকই মতো গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাই, আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালি ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সবকিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মাল পাইছি না। মেশিন আনছি, মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? এখন আমরা উপায়টা কইরা দেন। 6000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে ধানের যে অবস্থা, লম্বা লম্বা গেরাইয়া, ই ধান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ই ধানে আর কোনো কাজ হবে না। তুইবারে বুকানি যায় না, বেসবারে বুকানি যায়,
নষ্ট হইয়া করে ঘুমাই ঘুরে গেরাইয়া যায় খেলে তো পাওয়ারটা বানিয়ে নিছে কি বলে আমরা ঈদ করতাম কীভাবে ঠেকাও তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম ঈদের পুষিও নাই কুতো নাই আমরা মানে ফিরেও পারতাম কিনা বাচ্চা পারতাম কিনা আমরা ও চিন্তা করছি। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। সকালে সদর উপজেলার ফিংরি এলাকার গাজীর বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম। এই কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। চাষিরা জানান এবছর আমের বাম্পার ফলন হয়েছে, এখন বাজারে ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। নিরাপদ বিষমুক্ত আম বাজারজাত করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন, বলছে কেমিক্যাল দিয়ে বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কার্বাইড মেশানো হচ্ছে বা ফরমালিন মেশানো হচ্ছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে আম পরিপক্ক করার পাকানোর চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যটা আমাদের আগে দিবেন। আমরা সেখানে গিয়ে সেই অবৈধ চোরা কারবারি বা অবৈধ যারা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সকাল থেকে তো আম বাজারজাত শুরু হলো, দাম কেমন পাচ্ছেন বাগানীরা, কি বলছেন তারা, জানাবেন আমাদের। রাবি, সকাল থেকেই সাতক্ষীরা জেলার যে 320টি আম বাগান রয়েছে এই আম বাগান থেকে আম ভাঙা শুরু হয়েছে এবং আজকে প্রথম ধাপে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের যে আম রয়েছে সেই আম মূলত ভাঙা শুরু করেছেন চাষিরা। এবং আমি যে বাগানটিতে রয়েছি সদরে ফিংড়ি এলাকার যে গাজীর একটি আম বাগান, এই বাগানটি থেকেই মূলত প্রশাসন এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আম ভাঙা শুরু হয় এবং যে ব্যবসায়ীরা বা চাষিরা যে আমটি আজকে বাজারজাত করবেন তারা সকাল থেকেই কিন্তু ভেঙে সেই আমগুলো তারা বাজারে নিয়ে গেছেন। আমরা বাজারে খবর জেনেছি বাজারের আমের দাম কিন্তু অনেক কম, যেটি চাষিরা বলছেন 1500 থেকে 2000 এবং সর্বোচ্চ 2200 টাকা দরে বিক্রি হচ্ছে গোবিন্দভোগ জাতের আম। এবং চাষিদের পক্ষ থেকে বলা হচ্ছে বাজারে একটি সিন্ডিকেট রয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম থেকে ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে, সে সকল ব্যবস্থা তাদের যারা সিন্ডিকেট রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চাষিরা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু জানতে চাই যে নিরাপদ আম বাজারজাত করতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, নিরাপদ আম বাজারজাত করানোর জন্য আমাদের কয়েকটি পদক্ষেপ রয়েছে। প্রথমে আমরা একটা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে, সেই আম ক্যালেন্ডার মেনে যেন কৃষকরা আম পারে সেটা আমরা নজরদারি রাখছি। এছাড়াও আমাদের যে বালাইনাশকগুলো ব্যবহার করা হয় সেটা যেন নিয়ম মেপে হয় সেই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে দিচ্ছি। আমাদের জৈব বালাইনাশক এবং এছাড়াও আমাদের যে আমের ব্যাগিং এবং আমাদের যে ফেরোমন আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। এই সব কিছু মিলাই কিন্তু আমাদের নিরাপদ আমটা বাজারজাত হবে এবং এই শেষ মুহূর্তে এসে কৃষক যেন আমের খুব বেশি স্প্রে না করে এবং স্প্রে করলেও তার যে অন্তর্বর্তীকালীন সময় আছে সেটা মেনে যেন এটা বাজারজাত করে সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। রাব্বি, শুনছিলেন পাশাপাশি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটি কড়া বার্তা দেয়া হয়েছে যে কোনো প্রকার ফরমালিন যদি কোনো ব্যবসায়ী আমে মেশান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী 15 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং আগামী 5 জুন আমরুপালি জাতের আম বাজারে আসবে। এবং সাতক্ষীরা জেলার কিন্তু আমের উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি বিভাগ ধরেছে 70,000 মেট্রিক টন এবং যার বাণিজ্যিক মূল্য হবে প্রায় 350 কোটি টাকা মতো কৃষি বিভাগ যেটি বলছে। পাশাপাশি সাতক্ষীরা জেলার আম কিন্তু শুধু সারা দেশ নয় এবং দেশ ছেড়ে বিদেশেও রপ্তানি হয়ে আসছে 2016 সাল থেকে। গেল বছর রপ্তানি হয়েছিল 72 মেট্রিক টন, এবছর তারও বেশি রপ্তানি হবে এমনটি আশা করছে কৃষি বিভাগ। রাব্বি, আকরাম, আপনাকে ধন্যবাদ।
এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।